গল্প গ্লোবাল এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। মায়াবিনী, রচনা পাঁচকড়ি দে, আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প মায়াবিনী। একদিন অতি প্রত্যুষে দেবেন্দ্র বিজয় স্থানীয় থানায় এসে ইন্সপেক্টর রামকৃষ্ণবাবুর সঙ্গে দেখা করলেন। দেবেন্দ্র বিজয় মিত্র সে সময়ের একজন নামজাদা গোয়েন্দা। দুর্ধর্ষ অপরাধীরাও তাঁর ভয়ে তটস্থ থাকত। ব্যতিক্রম ছিল কেবল একজন, তার নাম জুমেলিয়া। মনোরমা মামলার ঘটনাটা যারা জানেন তারা নিশ্চয়ই জুমেলিয়াকে চেনেন। যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী এবং ততোধিক প্রতিহিংসা পরায়ণ আর নিষ্ঠুর। তার সর্বশ্রেষ্ঠ শত্রু ছিল এই দেবেন্দ্র বিজয় মিত্র। দেবেন্দ্রর ক্ষুরোধার বুদ্ধির কাছে বারবার পরাস্ত হয়ে জুমেলিয়ার প্রতিহিংসা পরায়ণ মন খোঁচা খাওয়া জন্তুর মতো হয়ে গিয়েছিল। সে দেবেন্দ্র বিজয়কে সপরিবারে জমালয়ে পাঠাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। দেবেন্দ্র বিজয় যখন রামকৃষ্ণবাবুর সাথে দেখা করতে এলেন তখন রামকৃষ্ণবাবু প্রায় বাঁশের মতো মোটা একটা চুরুট দাঁতে চেপে পরম নিশ্চিন্তে ধূমপান করছিলেন। দেবেন্দ্রকে ঢুকতে দেখে কিছুটা বিস্মিত হলেন। নিজের পাশের চেয়ারটিতে তাকে বসিয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি এত সকালে? ব্যাপার গুরুতর, সাংঘাতিক এবং অলৌকিকও বলতে পারো। ইন্সপেক্টর রামকৃষ্ণবাবু এক রাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে সোজা হয়ে বসলেন। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি এমন ঘটল হে? ফুল সাহেবকে তোমার মনে আছে? বিলক্ষণ। জুমেলিয়াকে? জাল মনোরমা সেজে নিজের বাহাদুরি দেখাচ্ছিল, শেষে হাজরার বাগান বাড়িতে আত্মহত্যা করে। মনে থাকবে না? পিশাচি একটা। পিশাচি বটে। তো এই সাত সকালে তাকে স্মরণ করার কারণটা কি? তার মৃত্যুর দিনের ঘটনাগুলো তোমার মনে আছে তো? বেশ মনে আছে। জুমেলিয়ার দেহ যতক্ষণ পর্যন্ত না কবরস্থ করা হয়েছিল ততক্ষণ পর্যন্ত আমি সতর্ক দৃষ্টি রেখেছিলাম বলে তুমি আর ওই কালীঘাট থানার ওসি হেসেই অস্থির হচ্ছিলে। দেহ কবরে শোয়ানোর পরও মাটি ফেলে তা ভরাট করা পর্যন্ত তুমি এক মুহূর্তের জন্য সেদিক থেকে দৃষ্টি ফেরাওনি। এ তো হাসবারই কথা দেবেন্দ্রবাবু। এরপরও আরও এক সপ্তাহ আমি ওই কবরের ওপর নজর রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আরও সতর্ক হওয়া উচিত ছিল। আরও কিছুদিন জুমেলিয়ার কবরের ওপর আমার নজর রাখা উচিত ছিল। সকাল সকাল মাথাটা বিগড়েছে দেখছি। যাকে 5 হাত মাটির নিচে কবর দেওয়া হয়েছে তার ওপর তুমি এক সপ্তাহ নজর রেখেছ। এখন বলছো যে আরও কিছুদিন নজর রাখতে পারলে ভালো হতো। মাটির নিচে এক সপ্তাহ কেউ বেঁচে থাকতে পারে? সাধারণ লোক পারে না বটে। মৃত্যুর কাছে আবার সাধারণ অসাধারণ কি? তুমি আরবের ফকিরদের পুনরুত্থান সংক্রান্ত কোনো ঘটনার কথা শুনেছ? হ্যাঁ, শুনেছি। তাদের কৌশলটা হচ্ছে এক বিশেষ দ্রব্যগুণে তারা নিজেদের শরীরকে একেবারে নিষ্পন্দন নিশ্চেতন করে ফেলত। বড় বড় ডাক্তারেরা পর্যন্ত পরীক্ষা করে সে দেহে প্রাণের কোনো চিহ্নই খুঁজে পেতেন না। তারপর সেই দেহকে সমাধিস্থ করা হতো। আগে থেকেই ফকির তার একজন বিশ্বস্ত চেলাকে সব বলে রাখত। সেই চেলা কবর পাহারা দিত।
তারপর ফকিরের বলে দেওয়া নির্দিষ্ট দিনে, সেটা মাসখানেকও হতে পারে বা আরো কম কিংবা বেশি, সে চেলা কবর খুঁড়ে ফকিরের দেহ বার করে আনত এবং এরপরেই সেই নিষ্পন্দ দেহে ধীরে ধীরে প্রাণের লক্ষণ ফুটে উঠত। মৃত ফকির আবার জীবিত মানুষের মতোই স্বাভাবিক হয়ে যেত। যাদের সামনে এসব ঘটনা ঘটানো হয় তারা গাধা ছাড়া আর কিছুই নয়। আমাকেও কি তোমার গাধা মনে হয়? না, তা হয় না। আমি কিন্তু এ ঘটনা বিশ্বাস করি। ইন্সপেক্টর রামকৃষ্ণবাবু দাঁতে চুরুট চেপে বিস্ফারিত চোখে দেবেন্দ্র বিজয়ের দিকে তাকিয়ে রইলেন। দেবেন্দ্র বললেন, আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না। রামকৃষ্ণবাবু চুরুট নিভিয়ে দিয়ে বললেন, তুমি এখন কি বলতে চাইছো? ডাক্তার ফুল সাহেব অনেকদিন আরব দেশে ছিলেন, তারপর কামরূপ ঘুরে আসে। নানা ধরনের কৃতকৌশল, ওষুধ বিশুধ এবং দ্রব্যগুণ সম্পর্কে সে ওয়াকিবহাল। বিভিন্ন বিষয়ে তার অদ্ভুত ক্ষমতা ছিল। হ্যাঁ, সেসব সে প্রচুর পরিমাণে দেখিয়ে তারপর মরেছে। জুমেলিয়া তারই ছাত্রী এবং পরবর্তীকালে স্ত্রী। শিক্ষকের চেয়ে ছাত্রীর শিক্ষা আরও বেশি। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু তাতে হয়েছেটা কি? জুমেলিয়া এখনো মরেনি। রামকৃষ্ণবাবু চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। বলো কি? আমি সেই কথাই তোমাকে বলতে এসেছি। যদি সে বেঁচে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তুমি সেটা টের পাবে। সে বড় সহজ মহিলা নয়, নিজের হাতে অসংখ্য নরহত্যা করেছে। আচ্ছা, কতদিন আগে তাকে কবর দেওয়া হয়েছিল বলো তো? আজ নিয়ে ঠিক ৩৯ দিন। না না, যে মৃতদেহ এতদিন কবরের ভেতর রয়েছে তা আবার টেনে বার করা খুব একটা যুক্তিযুক্ত হবে বলে মনে হচ্ছে না। মৃতদেহ? মৃতদেহ পাবে কোথায় তুমি? দেখবে কবর শূন্য পড়ে আছে। ব্যাপারটা কি হয়েছে বলো দেখি দেবেন্দ্রবাবু। আমার ভাগনা শচীন্দ্রকে চেনো তো? হ্যাঁ, ইদানিং তোমার সাকরেত হয়েছে, চৌকস ছেলে। যে গোরস্থানে জুমেলিয়াকে গোড় দেওয়া হয়েছিল, কাল সেই গোরস্থানে শচীন্দ্র বেড়াতে গিয়েছিল। ফিরে আসবার সময় কৌতূহলবশতই জুমেলিয়ার কবর দেখতে যায়। জুমেলিয়া তাদের যেরকম বিপদে ফেলেছিল তা সে কখনো ভুলতে পারবে বলে আমার মনে হয় না। সে যাই হোক, সে লক্ষ্য করে যে জুমেলিয়ার কবরের মাটি কেমন যেন আলগা আলগা লাগছে। মনে তার সন্দেহ যাবে, কাছে এগিয়ে যায়। তখনই চোখে পড়ে এক টুকরো ছেঁড়া কাগজ, তাতে জুমেলিয়ার নাম লেখা। এতে তার সন্দেহ আরো বেড়ে যায়। আশপাশটা আরো একটু ভালো করে দেখতে গিয়ে একটু দূরে একটা ঝোপের তলায় ওই একই কাগজের ছেঁড়া ছেঁড়া আরো অনেকগুলো টুকরো তার চোখে পড়ে। খুঁজে খুঁজে সবকটা টুকরো, যতগুলো সে পেল আর কি, তুলে নিয়ে বাড়ি চলে এলো। আমাকেও তখনও পর্যন্ত কিছু বলেনি। নিজে নিজেই ছেঁড়া টুকরোগুলোকে ঠিকঠাক সাজিয়ে আর একটা কাগজের ওপর আঠা দিয়ে জুড়ে রাখলো। এ তো ওস্তাদ ছেলে। কার অ্যাসিস্ট্যান্ট দেখতে হবে তো। তারপর কাল রাতে সে চিঠিখানা আমার হাতে এনে দিল। এমন আশ্চর্য চিঠি আমি জীবনে কখনো দেখিনি। চিঠিখানা তোমার সঙ্গেই আছে নিশ্চয়ই? নিশ্চয়ই, তোমাকে দেখাবো বলেই তো সেটা আনলাম। এই যে প্রথম দিকের খানিকটা অংশ নেই, আর মাঝখানেরও দু একটা কুচি বোধহয় পাওয়া যায়নি। তবে শচীন্দ্র কথার ভাব আন্দাজ করে নিজে নিজেই সেগুলো বসিয়ে নিয়েছে। পড়ে দেখো। রামকৃষ্ণবাবু এক রাশ কৌতূহল নিয়ে চিঠিখানা টেবিলের ওপর বিছিয়ে পড়তে শুরু করলেন। হইল না। তার মানে আগে আরও খানিকটা ছিল আর কি। যাই হোক, তারপর লিখছে, অপেক্ষা করিবার সময় নাই, থাকিলে করিতাম, কি আর করিব। দুর্ভাগ্যবশত তোমার সহিত দেখা হইল না। বালিগঞ্জের দিকে চলিলাম। আশঙ্কা করিতেছি দেবেন্দ্র আমাকে ধরিয়া ফেলিবে। যদি ধরা পড়ি তাহলে যে কৌশলে আত্মহত্যা করিব তুমি তাহা জানো। আমার মৃত্যুর দিন থেকে 30 দিন পর্যন্ত আমি কবরের মধ্যেও জীবিত থাকিব। সেই সময়ের মধ্যে তুমি আমায় উদ্ধার করিবে। জানিবে নির্দিষ্ট সময়ের পর এক রাত্রি পার হইলেও সকল চেষ্টা বৃথা যাইবে। কবর হইতে বাহির করিয়া সেই নির্দিষ্ট শিশি হইতে 8 ফোঁটা ঔষধ আমার মুখে ঢালিয়া দিবে। 1 ফোঁটা কম কি বেশি না হয়, খুব সাবধান। তারপর
আর কিছুই করিতে হইবে না, কেবল আধ ঘণ্টা অপেক্ষা করিবে। তুমি বলিয়াছ আমাকে প্রাণের চাইতে ভালোবাসো, এমনকি যদি আমি তোমার স্ত্রী হই, তুমি আমার সকল পাপ ক্ষমা করিয়া দিবে। তুমি আমায় বাঁচাইয়া তুলিলে, আমার জীবন দান করিলে, এ জীবন চিরকাল তোমার অধিকারেই থাকিবে। মনে রাখিও, পূর্ণ মাত্রায় 30 দিন, একদিন এক মুহূর্ত উত্তীর্ণ হইয়া গেলে তুমি আর আমায় পাইবে না, আমি মরিব। তোমার প্রেমাকাঙ্ক্ষিনী জুমেলা। চিঠি পড়া শেষ করে রামকৃষ্ণবাবু সবিস্ময়ে বললেন, কি অদ্ভুত কাণ্ড! সত্যিই সে কবর থেকে উঠে গেছে নাকি? আমার তো তাই বিশ্বাস। এটা কি কখনো হতে পারে? হতে পারে কি বলছো? এটাই হয়েছে। শচীন্দ্র আর একটু যদি খুঁজে দেখতো, তাহলে বাকি টুকরোগুলো হয়তো পেয়ে যেত। চিঠিটা কাকে লেখা হয়েছে তার নামটাও জানা যেত। শচীন্দ্র অত সহজে ছাড়বার পাত্র নয়। অনেক খুঁজেও সে আর কোনো টুকরো পায়নি। হয়তো বাতাসে উড়ে এদিক ওদিক হয়েছে, অথবা লোকজনের পায়ে পায়ে। সে যাই হোক, জুমেলিয়ার কবরটা আগে খুঁড়ে দেখি, তারপর অন্য কথা হবে। বেশ, বিকেলের মধ্যেই ব্যবস্থা করে ফেলছি। তুমি বেলা 2টোয় এখানে চলে এসো। ইন্সপেক্টর গঙ্গারামবাবুকে সঙ্গে নিয়ে নেব। পথে সুপারিনটেন্ডেন্টকে তার বাড়ি থেকে তুলে নেব। তারপর সকলে মিলে একসাথে গোরস্থানে যাওয়া যাবে। ঠিক আছে, আমি আমার গাড়িতেই 2টোর মধ্যে শচীন্দ্রকে নিয়ে এখানে চলে আসছি। এদিককার ব্যবস্থা তাহলে তুমি সব করে রেখো। দেবেন্দ্র বিজয় উঠে পড়লেন। বেরিয়ে যেতে গিয়েও ঘুরে দাঁড়িয়ে রামকৃষ্ণবাবুকে বললেন, একটা কথা বোধহয় তোমাকে বলিনি আমি। জুমেলিয়া তার মৃত্যুর পরেও আমাকে অনুসরণ করবে বলে ভয় দেখিয়েছিল। না, এটা তুমি আমায় বলনি। বিষ খাওয়ার পরেও বলেছিল মৃত্যুর পরেও নাকি সে তার প্রতিজ্ঞা পূরণ করবে। তখন কথাটার অর্থ ঠিক বুঝতে পারিনি। দেখা যাক কি হয়। দেবেন্দ্র বিজয় তাঁর দীর্ঘ শরীরটাকে টান টান করে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেলা ঠিক 2টোর সময় থানার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির মধ্যে বসেছিলেন দেবেন্দ্র বিজয় এবং তার ভাগিনেয় শচীন্দ্রনাথ। থানা থেকে সাদা পোশাকে রামকৃষ্ণবাবু এবং পুলিশের ইউনিফর্মে গঙ্গাধরবাবু বেরিয়ে এসে দেবেন্দ্র বিজয়ের গাড়িতে উঠে পড়লেন। কোচম্যান গাড়ি ছেড়ে দিল। যাওয়ার পথে সুপারিনটেন্ডেন্টকেও তুলে নেওয়া হলো। গাড়ি চলল গোরস্থানের দিকে। গোরস্থানে পৌঁছে দেখা গেল 2-3 জন ধাঙড় কোদাল শাবল নিয়ে তৈরি হয়ে আছে। সুপারিনটেন্ডেন্ট অনুমতি করলে তারা জুমেলিয়ার কবর খুঁড়তে শুরু করে দিল। চোখের সামনে এখনই হয়তো অলৌকিক কিছু একটা ঘটতে চলেছে, আর তারই প্রত্যাশায় 3 জন পুলিশকর্মী এবং 2 জন গোয়েন্দা উদ্গ্রীব হয়ে নীরবে অপেক্ষা করতে লাগলেন। কেউই কারোর সঙ্গে কোনো কথা বলছেন না। এ এক অনন্ত অধীর প্রতীক্ষা। অবশেষে শবাধার মাটির নিচ থেকে ওপরে তুলে আনা হলো। তোলবার সময়ই বোঝা গেল শবাধার হালকা নয়, যথেষ্ট ভারী। ভিতরে মৃতদেহটা আছে। দেবেন্দ্র বিজয় একই সাথে যথেষ্ট অপ্রতিভ এবং চিন্তামুক্ত হলেন। ইন্সপেক্টর রামকৃষ্ণবাবু ভুরু নাচিয়ে হাসতে লাগলেন। সুপারিনটেন্ডেন্টের নির্দেশে শবাধারের আচ্ছাদন উন্মুক্ত করা হলো এবং প্রত্যেকেই একই সঙ্গে চমকে উঠলেন। প্রত্যেকেরই মুখ থেকে একটা বিস্ময়ের আওয়াজ ছিটকে বেরোলো। সকলেই বিস্ফারিত নেত্রে শবাধারের দিকে তাকিয়ে রইলেন। শবাধারের ভেতর মৃতদেহ একটা আছে বটে, কিন্তু সে দেহ জুমেলিয়ার দেহ নয়, এক পুরুষের মৃতদেহ। ভদ্রচিত পোশাকধারী কোনো এক সুশ্রী যুবকের মৃতদেহ। সবাই স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। দেবেন্দ্র শবাধারের কাছে বসে পড়ে মৃতদেহটি গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। অনেকক্ষণ পর রামকৃষ্ণবাবু কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো তো দেবেন্দ্রবাবু? সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞাসা করলেন, কিছু কি বুঝতে পারছেন? বোধহয় পারছি। আমার ধারণা এই যুবকটিকেই জুমেলিয়া চিঠিখানা লিখেছিল।
তার নির্দেশ মতোই যুবকটি জুমেলিয়াকে কবর থেকে তুলে এনে বাঁচিয়েছিল। বেঁচে উঠেই জুমেলিয়া যুবকটিকে খুন করে নিজের শবাধারে ভরে, নিজেরই কবরের ভেতর গোড় দেয়। সুপারিনটেন্ডেন্ট বললেন, কি সর্বনাশ! যে তাকে বাঁচালো তাকেই সে হত্যা করলো। ওর মতো পিশাচিনীর পক্ষে এটা খুবই স্বাভাবিক। আসলে সে চেয়েছিল যে সকলে জানবে জুমেলিয়া মৃত, কিন্তু এই যুবক তার গুপ্ত রহস্যের কথা জেনে গেছে। পাছে সে অন্য কারোর কাছে একথা প্রকাশ করে ফেলে, এই ভয়েই সে যুবকটিকে খুন করে নিশ্চিন্ত হতে চেয়েছিল। রামকৃষ্ণবাবু বললেন, কিন্তু তোমার চিঠির সঙ্গে একটা ব্যাপার তো ঠিক মিলছে না। চিঠির কথা অনুযায়ী ঠিক 30 দিনের মাথায় জুমেলিয়াকে কবর থেকে তোলা হয়েছে। আজ হচ্ছে 39 দিন, তার মানে 9 দিনের ব্যবধান। কিন্তু এ দেহ তো অতটা বাসি বলে মনে হচ্ছে না, এখনো যেন বেশ টাটকা লাগছে। তার সম্ভাব্য কারণ হতে পারে এই যে যুবকটিকে হত্যা করার প্রায় সঙ্গে সঙ্গেই মাটি চাপা দেওয়া হয়েছিল, ফলে বাতাসের সংস্পর্শে দেহটা বেশিক্ষণ ছিল না। সম্ভবত সেই কারণেই যতটা বিকৃত হবার কথা ততটা বিকৃত এখনো হয়নি। যাই হোক, এবার দেহটা বাইরে এনে একটু পরীক্ষা করা যাক। দেহ শবাধার থেকে বার করে আনা হলো। মৃতদেহের পরনে সূক্ষ্ম দেশি বস্ত্র, ফুলদার মোগল আস্তিন জামা, সাচ্চা জড়ির কাজ করা টুপি, ডান হাতের আঙুলে দুটো হীরের আংটি, জামার বুক পকেটে সোনার ঘড়ি ও চেন, ভেতরের পকেটে একখানা কলম কাটা ছুরি, একটা রিংয়ে একগোছা চাবি, 20 টাকার একটা নোট, দুটো সিকি, 3টে দুয়ানি, দুখানা রেশমি রুমাল, একটা ছোট পিস্তল আর কয়েকটা চিঠি। চিঠিগুলির প্রত্যেকটা শিরোনামে শেখ কবিরউদ্দিন, খিদিরপুর, মেটিয়াবুরুজ, 20 নম্বর চকলেন লেখা আছে। এটা যে মৃত ব্যক্তিরই নাম ঠিকানা সে বিষয়ে কারুরই কোনো সন্দেহ রইল না। দেবেন্দ্র বিজয় বললেন, রামকৃষ্ণবাবু, জুমেলিয়াকে এখন কোথায় পাওয়া যাবে তা আন্দাজ করতে পারছি। থিরোজা বিবির বাড়িতে। এই ঠিকানায় থিরোজা বিবির বাড়ি। আমি তাকে চিনি। বড়ই অদ্ভুত, আমার তো বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর অদ্ভুত মহিলা আমি আগে কখনো দেখিনি, পরেও আর দেখবো বলে মনে হয় না। এমনকি দেবেন্দ্রবাবু, তুমিও তাকে ভয় পাও? আমি তার বিক্রম আর বুদ্ধিমত্তাকে বাহাদুরি দিই, তবে ভয় আমার অভিধানে নেই। হ্যাঁ, আমার স্ত্রী তপতী আর শচীন্দ্রের ওপর তার যে তীব্র আক্রোশ, সেটা আমার কাছে চিন্তার বিষয়। সে তো আমাকে সপরিবারে শেষ করবে বলে প্রতিজ্ঞা করেছে। তাহলে এখন কি করবে ভাবছো? থিরোজা বিবির বাড়ি যাব, তবে এই সময়টা সেখানে যাওয়ার পক্ষে উপযুক্ত হবে না। আশা করি আমাদের এই আবিষ্কারটা জুমেলিয়া এখনো টের পায়নি। যা করার কাল সকালেই করব। প্ল্যানটা কি বলো? দল বেঁধে গেলে কাজ হবে না, আমি একাই যাব। সময় মতো তোমাকে সব জানিয়ে দেব। পরদিন বেলা 10টার সময় দেবেন্দ্র বিজয় বৃদ্ধ মুসলমানের বেশ ধরে মেটিয়াবুরুজের থিরোজাবাইয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন। হাতে একটা ক্যাম্বিসের ব্যাগ। দরজায় বারদুই কড়া নাড়তেই 26-27 বছরের এক সুন্দরী রমণী এসে দরজা খুলে সামনে দাঁড়ালেন। তার চাঁপা ফুলের মতো গায়ের রং, কালো চোখে সূক্ষ্ম কাজল রেখা, পরিধানে জড়ির কাজ করা সালমা চুমকি বসানো ঘন নীল রঙের পোশাক আর সবুজ রঙের সূক্ষ্ম ওড়না। এরই নাম থিরোজাবাই। ছদ্মবেশী দেবেন্দ্র বিজয়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কাকে খুঁজছেন? এখানে কবিরউদ্দিন নামে কেউ থাকে? হ্যাঁ, তা থাকে বটে। তার সঙ্গে কি একবার সাক্ষাৎ হতে পারে? না, মানে তিনি আজ বেশ কয়েকদিন হলো কোথাও একটা গেছেন, এখনো ফেরেননি। এদিকে তিনি চলে যাবার পর তার এক বোন এখানে এসেছেন, তিনিও তার দাদার সঙ্গে দেখা করার জন্য এখনো এখানে অপেক্ষা করছেন। কবির ফিরবে কবে তা কি তার ভগিনী জানে? তা তো বলতে পারি না। তাকে একবার জিজ্ঞাসা করে দেখো দেখি। আপনি একটু অপেক্ষা করুন, আমি জেনে আসছি। আচ্ছা, কবির কোন ঘরে থাকে? 3 তলায় একটা বড় ঘর তিনি ভাড়া নিয়েছেন। কবিরের ভাগিনী আমার পর নয়, আমি তার কাকা হই, কিন্তু আমি নিজেই তো যেতে পারি। তুমিও এসো আমার সঙ্গে।
ফিরোজাবাই দেবেন্দ্র বিজয়কে নিয়ে 3 তলায় উঠল। তারপর কবির উদ্দিনের ঘরটা দেখিয়ে দিয়ে সে বাইরে দাঁড়িয়ে রইল। দেবেন্দ্র বিজয় কবির উদ্দিনের ঘরে ঢুকলেন, কিন্তু ঘরে কাউকেই দেখতে পেলেন না। টেবিলের ওপর 2খানা চিঠি পড়ে রয়েছে। ফিরোজাকে ডেকে বললেন, কই, ঘরে তো কাউকে দেখছি না। চলে গেছেন? কখন গেলেন? কি আশ্চর্য! এই কি কথা! আমাকে কিছু বলে যাননি তো। তিনি তো বলেছিলেন তার দাদার সঙ্গে দেখা না করে যাবেন না। টেবিলের ওপর যে 2টো চিঠি পড়েছিল তার একটার ওপর ফিরোজার নাম লেখা ছিল, আর একটার ওপর লেখা ছিল ডিটেকটিভ দেবেন্দ্র বিজয় মিত্র। নামটা আড়াল করে চিঠি 2খানা টেবিল থেকে তুলে নিলেন দেবেন্দ্র বিজয়। হ্যাঁ, একটা তো দেখছি আমারই, আর এখানা বোধহয় তোমার। এই নাও। আপনার জন্য চিঠি লিখে রেখে গেছেন? তার মানে সে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না। কবির না থাকতে পারে, কিন্তু তার ভগিনী আমায় দেখে পালাবে কেন? কবির আমার ভয়ে পালাবে তা আমি জানি। ছোড়াটা চিরকাল আমাকে জ্বালিয়ে মারলে। কেন? আপনাকে তাদের এত ভয় কেন? ভয়ের যথেষ্ট কারণ আছে। কবির আমার নামে একটা দলিলে জাল সই করেছে, তবুও আমি তাকে ক্ষমা করে দিতাম যদি সে দোষটা স্বীকার করে নিত। তা না করে সে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু মেয়েটাই বা কোথায় গেল? আচ্ছা, দেখো তো তোমার চিঠিতে কি সে কথা কিছু লিখেছে? ফিরোজা চিঠিটায় চোখ বুলিয়ে নিয়ে বলল, না, সে কথা তো লেখেননি। শুধু জানিয়েছেন যে বিশেষ দরকারে চলে যাচ্ছেন। তিনি খবর পেয়েছেন তার দাদা এখন ফিরছেন না। আপনার চিঠিতেও কি কিছু লেখেননি? না না, কিচ্ছু না, কিছুই না। তবে তো ভারী মুশকিল হয়ে গেল আপনার। কি আর করা। আচ্ছা, এখন তাহলে চলি, পরে আবার না হয় খোঁজ নিতে আসবোক্ষণ। তবে ওই দলিলের কথাটা যেন কিছু বলো না তুমি। ওসব কথা বলার দরকার নেই। না না, আমি কেন ওদের এসব কথা বলতে যাব? দেবেন্দ্র বিজয় সেলাম ঠুকে ফিরোজাবাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এলেন। জুমেলিয়া দেখছি সত্যিই মায়াবিনী। নিজের মনেই কথাটা আওড়ালেন দেবেন্দ্র বিজয়। তার জীবিত হয়ে ওঠার গোপন কথাটা যে দেবেন্দ্র, শচীন্দ্র এবং পুলিশের লোকেরা জেনে গেছে, এটা সে বুঝল কিভাবে? কিভাবেই বা টের পেলেও দেবেন্দ্র বিজয় ছদ্মবেশে তার কাছে আসছে? সে ঘর ছেড়ে বেরিয়েই বা গেল কখন? দেবেন্দ্র বিজয়ের মতো একজন ঝানু গোয়েন্দার কাছেও সব কিছু যেন অলৌকিক বলে মনে হতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গা দেখে দেবেন্দ্র বিজয় বসে পড়লেন। পকেট থেকে জুমেলিয়ার লেখা চিঠিটা বার করে পড়া শুরু করলেন। শ্রীল শ্রীযুক্ত মরণাপন্ন গোয়েন্দা দেবেন্দ্র বিজয় মিত্র, আমার হতগর্ব প্রতিদ্বন্দ্বী মহাশয় সমীপেশু, আবার আমরা উভয়েই সমরাঙ্গনে অবতীর্ণ। ভাবিয়াছিলাম গোপনে আমার কার্যসিদ্ধি করিব, তাহা আর হইল না। আমি জীবিত আছি তাহা তুমি জানিতে পারিয়াছ, তবে ইহাতে ক্ষতি কিছু নাই। এত সহজে দমিবার পাত্রী জুমেলিয়া নহে। তোমার পত্নীর বৈধব্য অবশ্যম্ভাবী। আমি কেমন করিয়া তোমার কান ধরিয়া ঘুরপাক খাওয়াইতেছি বুঝিতে পারিয়াছ নিশ্চয়ই। জানি তুমিও ধূর্ত এবং বুদ্ধিমানও বটে, তবে তুমি যদি বোকাদের ন্যায় সৎপথে না থাকিতে। সত্য বলিতেছি দেবেন্দ্র, আমি তোমাকে প্রাণের অধিক ভালোবাসিতাম। ডাক্তার ফুল সাহেব ছাড়া আমার সমকক্ষ হইতে পারে এ পর্যন্ত আর কাহাকেও দেখি নাই, কেবল তোমাকেই এখন দেখিতেছি। ফুল সাহেব বয়সে বড় ছিলেন, তুমি যুবা পুরুষ, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। আমিও তোমাকে ঘৃণা করি, তোমার স্ত্রীকেও ঘৃণা করি, শচীন্দ্রকেও ঘৃণা করি। তুমি নিশ্চয় জানিবে যাদের আমি ঘৃণা করি তারা কেউই বেশি দিন বাঁচে না। আমার বাসনা পূর্ণ করিবার নিমিত্ত বেশ একটা সদুপায় স্থির করিয়া রাখিয়াছি। জানিবে এই পত্র পড়িয়া শেষ করিবার মধ্যেই তুমি আমার পেঁচে পড়িয়া গিয়াছ। আমি তোমার নারী। চিরশত্রু জুমেলা।
দেবেন্দ্র বিজয় কিঞ্চিত চিন্তিত ও উৎকণ্ঠিত হলেন। চিঠিখানা পকেটে ভরে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছাকাছি এসে দেখলেন সদর দরজার কাছে শচীন্দ্রের ভাই শ্রীশচন্দ্র দাঁড়িয়ে আছে। দেবেন্দ্র বিজয়কে দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। বলল, যাক, আপনাকে দেখে নিশ্চিন্ত হলাম। ভেবেছিলাম কি না কি হয়ে গেল বুঝি। মানে এ কথা বলছো কেন? আপনাকে নাকি কে বিষ খাইয়েছে, আপনার নাকি জীবনের আশা নেই। এ খবর কে দিল? কতক্ষণ আগে? প্রায় 2 ঘন্টা হবে। একজন পাহাড়ওয়ালা এসে বলল। কি বললো? কি একটা মেয়ে মানুষ আপনাকে বিষ খাইয়েছে, আপনি নাকি অজ্ঞান হয়ে থানায় পড়ে আছেন। সেই জন্য সে তাড়াতাড়ি মামিমাকে নিয়ে যেতে এসেছিল। কোথায় যেতে বলেছিল? থানায়। তার সঙ্গে তোর মাইমা গেল? না, ঈশ্বরকে ধন্যবাদ। মামিমা তো তখনই তার সঙ্গে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সচিদা এসে পড়ল। তারপর? সচিদা বলল যে তার যাওয়ার দরকার নেই, সচিদাই থানায় গিয়ে খবর নিয়ে আসছে। কিন্তু মামিমা কিছুতেই শুনতে চাইছে না। তখন সচিদা মামিমার কথায় আমল না দিয়ে নিজেই চলে গেল। ঠিকই করেছে, শচীন্দ্র বুদ্ধিমান ছেলে। কিন্তু মামিমা তবুও দাদার পিছন পিছন যাচ্ছিলেন। তখন সচিদা বুঝিয়ে বলল যে আমি আগে গিয়ে দেখি, মামা যদি আপনাকে নিয়ে যেতে বলে তাহলে আমি খবর পাঠাবো। তখন মামিমা কিছুটা শান্ত হলেন। যাই হোক, বিপদটা ভালোই ভালো কেটেছে। তোর মাইমাকে গিয়ে বল যে আমি ফিরে এসেছি। কই, এখনো তো মামিমা ফিরে আসেনি তো। ফিরে আসেনি মানে? কোথায় গেলেন? আপনাকে দেখতে। আমাকে দেখতে? এই না তুই বললি যে শচীন্দ্র খবর পাঠালে তারপর তিনি যাবেন? হ্যাঁ, তার সচিদা তো লোক পাঠিয়েছিল। হ্যাঁ, কি বলছিস তুই? সেই লোকটাই তো মামিমাকে নিয়ে গেলেন। কতক্ষণ? এই প্রায় 1 ঘন্টা হলো। দেবেন্দ্র বিজয় বুঝতে পারলেন ঘটনা কি ঘটে গেছে। নিজেকে সংযত রেখে শ্রীশচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, খবর নিয়ে কে এসেছিল? সেই আগের পাহাড়ওয়ালাটাই, যার সঙ্গে সচিদা গিয়েছিলেন। লোকটা হিন্দু না মুসলমান? মুসলমান। সে কি বলল? কিছু বলেননি তো। সচিদা তার হাত দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়েছিল। সে চিঠি কোথায়? এই তো আমার কাছেই, এই নিন। দেবেন্দ্র বিজয় চিঠিখানা খুলে পড়লেন। মামিমা পত্রবাহকের সঙ্গে চলে আসুন, গাড়িও পাঠালাম, মামাবাবুর অবস্থা বড় মন্দ, শচীন্দ্র। দেবেন্দ্র বিজয় হতবুদ্ধি হয়ে পড়লেন। বিস্ময়, ক্রোধ আর আশঙ্কার এক অদ্ভুত যন্ত্রণাময় অনুভূতি তিনি আগে কখনো অনুভব করেননি। খানিকক্ষণ চিন্তা করে নিয়ে বললেন, সে গাড়িখানা তুই দেখেছিস? হ্যাঁ, এই গাড়িটা তো একেবারে বাড়ির সামনে এসেই দাঁড়িয়েছিল। শচীন্দ্র গিয়েছিল 2 ঘন্টা আগে। হ্যাঁ। তোর মামিমা গেছেন 1 ঘন্টা আগে। হ্যাঁ। শচীন্দ্র একই গাড়িতে গিয়েছিল? না, দাদা তো দৌড়ে বেরিয়ে গেল, পেছন পেছন পাহাড়ওয়ালা চলে গেল। সেই পাহাড়ওয়ালাকে আবার দেখলে তুই চিনতে পারবি? হ্যাঁ। তার নম্বরটা দেখেছিস? হ্যাঁ, 35। আচ্ছা, তুই এক কাজ কর, একবার থানায় যা, রামকৃষ্ণবাবুকে বল যে আমি এখনই 35 নম্বরের পাহাড়ওয়ালাকে চাই, তিনি যেন তোর সঙ্গেই তাকে পাঠিয়ে দেন। শ্রীশ তখনই ঊর্ধ্বশ্বাসে থানার দিকে ছুটল। দেবেন্দ্র বিজয় বাইরে বৈঠকখানায় বসে স্থির হয়ে ভাবতে লাগলেন। ঝোঁকের মাথায় হঠকারী কিছু করে ফেললে হিতে বিপরীত হয়ে যাবে। যা করার ঠান্ডা মাথায় সংযত হয়ে করতে হবে। জুমেলিয়াই যে তার স্ত্রী রেবতীকে কিডন্যাপ করেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। কিন্তু শচীন্দ্র এখন কোথায়? তাকে অপহরণ করা খুব একটা সহজ কাজ নয়। যদিও রেবতীও নিরীহ গৃহবধূ নয়, সেও যথেষ্টই বুদ্ধিমতী। তবে জুমেলিয়ার প্রতারণার সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে কঠিন। তাকে লেখা শচীন্দ্রর চিঠিটা পুরোপুরি জাল হলেও হাতের লেখাটা হুবহু শচীন্দ্রর মতোই। বড় কৌশলী চাল চেলেছে জুমেলিয়া। দেবেন্দ্র বিজয় বুঝলেন এই জন্যই জুমেলিয়া লিখেছিল, এই পত্র পড়িয়া শেষ করিবার মধ্যেই তুমি আমার প্যাঁচে পড়িয়া গিয়াছ। এই সব ভাবনা চিন্তার মধ্যেই 35 নম্বর পাহাড়ওয়ালাকে নিয়ে শ্রীশ চলে এলো। মামা, আমি যার কথা বলেছিলাম, মানে মামিমাকে যে লোকটা সঙ্গে নিয়ে গেছিল, এ লোকটা সে লোক নয়। সেটাই স্বাভাবিক। তোমার নাম কি? আজ্ঞা, আব্দুল। তোমার চাপরাস কোথায়? হারিয়েছে। কেমন করে হারালে?
আগে আমি তো এখন ঘুমোচ্ছিলাম, একজন লোক এসে আমার বউকে বলল, পাহারাওয়ালা সাহেব তার ওই চাপরাশটা মেরামত করতে দেবে বলেছিল যে। তা তিনি তো এখন ঘুমোচ্ছেন, কাল রাতে তার পাহারা ছিল, এখন তো তাকে ডাকা যাবে না। না, আজ আমার হাত খালি আছে, এরপর পেরে উঠবো না। আজ সন্ধ্যের পরেই বড় কাজগুলো সব চলে আসবে, 1 মাস আর পেরে উঠবো না। তাই আমি নিজেই চলে এলুম ওই চাপরাশখানা নিয়ে যাব বলে। এ কথা শুনে আমার বউ তখন তাকে চাপরাশখানা বার করে দেয়। এর মধ্যে কি তুমি কোনো লোককে তোমার চাপরাশ মেরামতের কথা বলেছিলে? এইটাই ভারী আশ্চর্যের ব্যাপার। আমি সত্যি নীলু মিস্ত্রিকে চাপরাশ মেরামতির কথা বলেছিলুম, তাই ভেবেছিলাম সেই এসে নিয়ে গেছে। কিন্তু খানিক বাদে আমি যখন নীলু মিস্ত্রির কাছে চাপরাশ আনতে গেলুম, সে আকাশ থেকে পড়ল। সব শুনে সে খুব অবাক হয়ে গেল। যে লোকটা তোমার স্ত্রীর কাছ থেকে চাপরাশখানা নিয়ে গেল, তবে কিরকম দেখতে সে কথা কি তোমার স্ত্রী তোমাকে বলেছে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলুম। সে বলল তার সঙ্গে এই নীলু মিস্ত্রির চেহারা কিন্তু মিলে যায়। এখন তুমি কি বুঝছো? 10 বছর ধরে নীলু মিস্ত্রিকে দেখে আসছি, সে খুব ভালো লোক। তবুও আমি তাকে চাপ দিয়ে জিজ্ঞেস করলুম। সে দিব্যি কেটে ধম্মে দোয়াই দিয়ে বলল যে সে চাপরাশের কথা কিছুই জানে না। সে কিন্তু সত্যি অবিশ্বাস করার মতন লোক নয়। নীলু মিস্ত্রির বাড়িটা কোথায়? এই রাজার বাগানে। বেশ, তুমি এখন যাও। দেবেন্দ্র বিজয় বেরোবেন বলে ছদ্মবেশে তৈরি হচ্ছেন। এমন সময় দরজা ঠেলে ঝড়ের বেগে ঘরে ঢুকলেন শচীন্দ্র। মাথায় একটা হালকা ফেটটি বাঁধা। কি ব্যাপার? কি হয়েছিল তোমার? তেমন কিছু নয়, পিছন থেকে একটা লোক লাঠির মতো কিছু একটা দিয়ে মাথায় মারলো। কয়েক মুহূর্তের জন্য বোধহয় অজ্ঞান হয়ে গেছিলাম। আঘাতটা কোথায় লেগেছে দেখি? না না, সাংঘাতিক কিছু নয়, ওপরে চামড়াটা একটু কেটে গিয়ে খানিকটা রক্ত বেরিয়েছে। ব্রজেন ডাক্তারের ডিসপেন্সারির সামনেই ব্যাপারটা ঘটেছে। উনিই দেখতে পেয়ে তার ডিসপেন্সারিতে তুলে নিয়ে গিয়ে ওষুধ টষুধ লাগিয়ে রক্ত বন্ধ করে দিয়েছেন। অনেকক্ষণ বসিয়ে রাখলেন, ছাড়ছিলেন না। শেষে আমি জোর করে তার অনুমতি নিয়ে বেরিয়ে এলাম। যাকে, মামিমার সাথে তোমার দেখা হয়েছে তো? না, তিনি বাড়িতে নেই। কোথায় গেলেন? দেবেন্দ্র বিজয় শচীন্দ্রর বয়ানে লেখা সেই নকল চিঠিটা শচীন্দ্রর হাতে দিয়ে সমস্ত ঘটনা সংক্ষেপে বলে দিলেন। শচীন্দ্র অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বললেন, সর্বনাশ! তাহলে এখন? শচীন্দ্রর কথা শেষ হবার আগেই একটা কাগজের দলা তার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে দেবেন্দ্র বিজয়ের গায়ে এসে লাগলো। মুহূর্তের মধ্যে শচীন্দ্র ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। রাস্তার ওপারে কতগুলো বাচ্চা ছেলে খেলছে, আর কোথাও কোনো জনমানব নেই। শচীন্দ্র হতাশ হয়ে ঘরে ফিরে এলেন। দেবেন্দ্র বিজয় ততক্ষণে দলা পাকানো কাগজটাকে খুলে টান টান করে ফেলেছেন। দেখা গেল সেটা একটা চিঠি। তিনি চিঠিটা তখনই শচীন্দ্রকে শুনিয়ে জোরে জোরে পড়তে শুরু করলেন। দেবেন্দ্র বিজয়, তোমার স্ত্রী এখন আমার হাতে পড়িয়াছে। আমি তাহাকে ছাড়িয়া দিতে পারি কি না তাহা এখন তোমার উপর নির্ভর করিতেছে। সে এখন আমার ঔষধের গুণে অচেতন হইয়া আছে। যদি যথাসময়ে সেই ঔষধের কাটানো ঔষধ দেওয়া যায়, তাহা হইলে তোমার স্ত্রীর কোনো ক্ষতি হইবে না। তার জীবন ও মৃত্যু তোমারই হাতে। যদি এখন আমি তাহাকে এই অজ্ঞান অবস্থায় তোমার হাতে তুলে দিই, কোনো ডাক্তার কিংবা কবিরাজ কেহই তাহাকে রক্ষা করিতে পারিবে না। সকলেই তাহাকে মৃত বলিয়া বিবেচনা করিবে, কিন্তু সে জীবিত আছে। তোমার নিকট আমার একটি প্রস্তাব আছে। প্রস্তাবটি কি তাহা পরে জানিতে পারিবে। আজ রাত্রি ঠিক 11টার পর বালিগঞ্জের লাহিড়িদের বাগান বাড়িতে সাক্ষাৎ করিবে। বাগানের পশ্চিম প্রান্তে যে কাঠের ঘর আছে, সেইখানে আমার সাক্ষাৎ পাইবে। সঙ্গে কোনো অস্ত্র আনিও না। আমাকে দেখিবার পর বিনা বাক্যব্যয়ে আমায় অনুসরণ করিবে। যেখানে আমি তোমাকে লইয়া যাইব, তোমাকে যাইতে হইবে। সেখানেই তোমার পত্নীকে মুক্তি দিবার জন্য একটা সুপরামর্শ ও সন্ধি স্থির করিব। সঙ্গে অপর কোনো লোক আনিলে
আমার সাক্ষাৎ পাইবে না। একা আসিবে, নিরস্ত্র হইয়া আসিবে। আমার প্রস্তাবে সম্মত না হইলে এখান থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমি তোমার কোনো অনিষ্ট করিব না। তুমিও আমার অনিষ্ট করিবার চেষ্টা করিও না। আমাকে হত্যা করিলে তোমার স্ত্রীকে আর জীবিত ফিরিয়া পাইবে না। আমি ছাড়া তাহাকে বাঁচাইয়া তুলিবার ক্ষমতা আর কাহারও নাই। ফাঁপা বুলিয়া ওড়ানো আমার স্বভাব নয়। তুমি আমাকে ভালো করিয়াই চেনো। রাত 11টার পর দেখা করিলে আমার প্রস্তাব জানাইব। জুমেলা। চিঠি পড়ে দেবেন্দ্র বিজয়ের মুখটা থমথমে হয়ে উঠল। শচীন্দ্র বললেন, কি করবেন? যাবেন? হ্যাঁ, যেতে তো হবেই। সে কিন্তু পণ করেছে আপনাকে খুন করবে। শুধু আমাকে নয়, আমাকে, তোমাকে এবং তোমার মামিমাকেও। আমার মনে হয় মামাবাবু, এটা জমিলিয়ার নতুন কোনো ফাঁদ। হ্যাঁ, ঠিকই বলেছ, তবে চিঠির কথাগুলো সত্যি বলেই মনে হচ্ছে। সে যে প্রস্তাবই দিক, তার সে সন্ধি প্রস্তাব আপনার পক্ষে মানা সম্ভব হবে বলে তো মনে হয় না। সেটাই স্বাভাবিক, তবে প্রস্তাবটা তো আগে শুনি। তাহলে রামকৃষ্ণবাবুকে এখনই সব জানাতে হবে তো? না, এখনই নয়। ফোর্স নিয়ে গেলে কাজ হবে না, বুঝে ফেলবে। শুধু আমি আর আপনি? তুমিও না, আমি একা। মানে আপনি একা ওই ডাকিনী ডেরায় যাবেন আর আমি ঘরে বসে থাকবো? সে বলেছে নিরস্ত্র হয়ে একা যেতে, আপনি তাই করবেন? নিরস্ত্র হয়ে তোমার মামাবাবু কোথায় বেরোয় না শচীন্দ্র। তুমিও ঘরে বসে থাকবে না, তোমারও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কি কাজ? কাজটা খুব শক্ত, তবে তোমার উপর আমার ভরসা আছে। সাহসের অভাব তোমার নেই আমি জানি, কিন্তু এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটাও সমান জরুরি। একটু এদিক ওদিক হলেই কিন্তু সর্বনাশ। বলুন কি করতে হবে? সন্ধ্যের 1 ঘন্টা পর তুমি ভিখারি সেজে ওই বাগানের ভেতর ঢুকে যাবে। যে কাঠের ঘরের কথা চিঠিতে বলেছে, সেই ঘরের কাছাকাছি কোনো একটা জায়গায় গাছের আড়াল নেবে। সেখান থেকে লুকিয়ে চারপাশটা খেয়াল রাখবে। জুমেলিয়া নিজের সুরক্ষা পাকা না করে আমার সঙ্গে দেখা করতে আসবে না। তুমি বোঝার চেষ্টা করবে কি সেই সুরক্ষা ব্যবস্থা। রাত ঠিক 11টার সময় আমি ঢুকব। আমি জুমেলিয়াকে অনুসরণ করা শুরু করলে তুমিও অলক্ষ্যে আমাদের অনুসরণ করবে। তারপর সে আমাকে যেখানে নিয়ে গিয়ে তুলবে তার খানিকটা দূরে তুমি অপেক্ষা করবে। আমি ইঙ্গিত না করা পর্যন্ত আসবে না। কিভাবে ইঙ্গিত দেবেন? পরপর 2 বার গুলির শব্দ শুনলেই তুমি চলে আসবে, তবে তাড়াহুড়ো করবে না। কাছাকাছি এলেই বুঝে যাবে তোমাকে কি করতে হবে। পুরো পরিকল্পনাটা ভালো করে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি যেমন যেমন বললেন ঠিক তেমনই করব। মনে রেখো, জুমেলিয়া আমাদের থেকে কম চতুর নয়। একটু এদিক ওদিক হলেই কিন্তু সর্বনাশ। 3 জনই মরব। আমি জানি মামাবাবু। আর একটা কথা, ঘটনাস্থলে যদি আমার মৃত্যুও হয়, বিচলিত হবে না। তোমার মামিমাকে বাঁচাবার চেষ্টা করবে। নিজের বিপদের কথা ভেবেও শচীন্দ্র নির্বিকার ছিল, কিন্তু এই মুহূর্তে মামাবাবুর শেষ কথাটা শুনে শচীন্দ্র ভেতরে ভেতরে একটু যেন কেঁপে উঠল, আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল। দেবেন্দ্র বিজয় জানেন আজকের এই অভিযান আগের সমস্ত বিপজ্জনক অভিযানগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এই যাবৎকালের মধ্যে জুমেলিয়াই তার সবচাইতে চতুর এবং নিষ্ঠুর প্রতিদ্বন্দ্বী, আর তারই খপ্পরে তার স্ত্রী রেবতী এখন মরণাপন্ন। আসন্ন অভিযানের জন্য দেবেন্দ্র বিজয় ভেতরে ভেতরে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে দিলেন। রাত 10:30টার পর দেবেন্দ্র বিজয় বাড়ি থেকে বেরোলেন। লাহিড়ীদের বাগান বাড়িতে যখন পৌঁছলেন তখন 11টা বাজতে খুব বেশি দেরি নেই। বাগানের পশ্চিম দিকের নির্দিষ্ট ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেখানে কেউই নেই। দেবেন্দ্র বিজয় অপেক্ষা করতে লাগলেন। জায়গাটা অসম্ভব নির্জন এবং নীরব। কদাচিৎ 2-1টা পাখির ডানা ঝাপটানোর শব্দ, শুকনো পাতা খসার মিহি আওয়াজ, দূরে কুকুরের ডাক, মৃদুমন্দ বাতাস বইছে। খানিকটা দূরে একটা মোটা গাছের গুঁড়ির আড়ালে শচীন্দ্র লুকিয়েছিল।
দেবেন্দ্র বিজয়ের তীক্ষ্ণ দৃষ্টি সেই দিকে পড়ল। দুজনেই দুজনকে দেখলেন, কিন্তু কেউ কোনো কথা বললেন না। আরও কিছুটা সময় কেটে গেল। 11টা বাজার খানিক পরেই দূর থেকে এক রমণী মূর্তিকে দ্রুত তার দিকেই এগিয়ে আসতে দেখলেন। বুঝলেন শত্রু আবির্ভূত হচ্ছে, ডাকিনী জুমেলিয়া। দেবেন্দ্র বিজয়ের ঠিক সামনাসামনি এসে সে দাঁড়ালো। দেবেন্দ্র বিজয়ের প্রতিটা রোমকূপ সজাগ সিংহের মতো সতর্ক হয়ে উঠল। কথা বলল জুমেলিয়া। তাহলে তুমি এসেছো দেখছি। হ্যাঁ, এসেছি। ভয় হচ্ছে না তো? কাকে? আমাকে? না। সঙ্গে অস্ত্র এনেছো? তুমি নিষেধ করেছো। ঠিক উত্তর হলো না। হতে পারে। স্পষ্ট করে বলো, তুমি কি সশস্ত্র? তুমি? হ্যাঁ। তবে আমিও তাই। তাহলে তো তুমি আমার কথা মতো কাজ করলে না। তোমার কথা মতো আমি এখানে এসেছি। সঙ্গে অস্ত্র এনেছো কেন? প্রয়োজন হলে ব্যবহার করব বলে। নির্বোধ। আমি আগেই বলেছিলাম, আমার আদেশ মতো কাজ না করলে তোমার স্ত্রী মরবে। হ্যাঁ, বলেছিলে। তাহলে আমি চললাম। এসে যখন পড়েছো তখন চাইলেই তো আর চলে যেতে পারবে না। মানে কি বলতে চাইছো তুমি? এখান থেকে এক পা সরলে আমি তোমাকে গুলি করে মারব। আবার বলি, নির্বোধ। তোমার মতিচ্ছন্ন হয়েছে। আমাকে হত্যা করা মানে তোমার প্রিয়তমা স্ত্রীকে হত্যা করা। চিঠিতে কি বলেছিলাম ভুলে গেলে? ভুলিনি, মনে আছে। তবুও আমি তোমাকে মারব। আমি কিন্তু মিথ্যা ভয় দেখাই না। আমিও না। এখান থেকে এক পা সরলেই গুলি চালাবো। বেশ, তবে চালাও গুলি। এই বলে জুমেলিয়া তার বক্ষের আবরণ সরিয়ে ফেলে হাঁটু মুড়ে দেবেন্দ্র বিজয়ের সামনে বসে বুক পেতে দিল। এই বক্ষস্থল লক্ষ্য করে গুলি চালিয়ে যদি সুখ পাও তো চালাও গুলি। দেবেন্দ্র বিজয় মুহূর্তের জন্য মাত্র বিচলিত হয়ে পড়লেন। সহসা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারলেন না। দেবেন্দ্র বিজয়কে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে জুমেলিয়া বলল, ও, তার মানে তোমাকে যতটা নিষ্ঠুর ভেবেছিলাম তুমি ততটা নিষ্ঠুরও নও। তাহলে অস্ত্র নিয়ে কেন এলে দেবেন্দ্র? বললাম তো, প্রয়োজনে ব্যবহার করব বলে। তোমার সঙ্গে কেউ এসেছে? আমি জানি তোমার চরেরা এই বাগানেই সর্বত্রই নজর রাখছে। তারা কি কাউকে দেখেছে বলে তোমায় জানিয়েছে? এবারেও উত্তরটা স্পষ্ট হলো না। শচীন্দ্র আসেনি? কেন, তুমি জানো না? তোমার লোক তাকে ধরাশায়ী করেছে। পুলিশের লোক? না, পুলিশ নিয়ে আমি আসিনি। তুমি একা এখানে এসেছো? এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি কি মিথ্যা সময় নষ্ট করতে চাইছো? তাতে করে কিন্তু তুমিই বিপদে পড়বে। মাইটি দেবেন্দ্র। কোথায় নিয়ে যাবে বলেছিলে? চলো। এমন কোথাও নয়। ওই যে দোতলা বাড়িখানা দেখতে পাচ্ছ, ওখানেই তোমার রেবতী আছে। চলো, আমি দেখব। এসো। দেবেন্দ্র বিজয়কে সঙ্গে নিয়ে জুমেলিয়া দোতলা বাড়িটার দিকে হাঁটতে শুরু করল। বাড়িটা বাগানের একেবারে পূর্ব প্রান্তে। বহুদিন মেরামত না হওয়ায় ভগ্ন দশা প্রাপ্ত হয়েছে। জায়গায় জায়গায় বালি খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। কোনো কোনো অংশে ইটও খসে পড়েছে। দেবেন্দ্র বিজয় এবং জুমেলিয়া ক্রমশ সেই দিকে এগিয়ে চলল। ভিক্ষুকের বেশধারী শচীন্দ্র গাছের আড়াল থেকে তাদের গমন পথের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিনিট পাঁচেক পর শচীন্দ্র আড়াল থেকে বেরিয়ে এসে সেই দিকে যাবেন বলে যেই এক পা বাড়িয়েছেন, চোখে পড়ল দূর থেকে একজন লোক তার দিকেই এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে শচীন্দ্র তার শতচিহ্ন চাদরখানি বিছিয়ে গাছতলায় শুয়ে পড়লেন। লোকটা শচীন্দ্রকে পেরিয়ে দেবেন্দ্র বিজয় আর জুমেলিয়া যেদিকে গেলেন সেদিকে যাচ্ছিল, হঠাৎ শচীন্দ্রকে খেয়াল করল। এগিয়ে এসে নিচু হয়ে বসে শচীন্দ্রকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল। তারপর সজোরে ঘাড়ে একটা থাপ্পড় কষালো। শচীন্দ্র জড়ানো গলায় বললেন, কে বাবা? সোহাগ দেখাতে এলে কেন? নিজের পথ দেখো না বাবা। আবার সজোরে একটি চপেটাঘাত। ও, বুঝছি, পাহারাওয়ালা জি। এক পাশে পড়ে ঘুমাচ্ছি, তা তোমার কোমর প্রাণে সইল না বুঝি? আরে আমি পাহাড়ওয়ালা নই। তবে কি অপদেবতা?
আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। একটা কথা জানতে চাইছি। আমার কাছে কেন বাবা? ওই তাল গাছটাকে চোখে পড়লো না? লম্বা তাল গাছ। আরে কি মুশকিল, পদ্ম পুকুরের রাস্তাটা কোন দিকে বলতে পারো? শ্বেত পদ্মের পুকুর না নীল পদ্মের? আরে তুমি কি পদ্ম পুকুরের রাস্তাটা চেনো? সোজা লোক যদি হও, সোজা পথে যাও না বাবা। দেখ পাগল একটা। 5 জনে মিলে আমায় তাই তো করেছে দাদা। পাগল, তোমার সঙ্গে আর বেশি বকলে এখন সব দিক থেকেই গোল লেগে যাবে। এই আমি চললুম, এই নমস্কার। ব্রাহ্মণ হও যদি প্রণাম। যাচ্ছ কোথায়? শরীখানায় যাবে তো চলো। দেখ শচীন্দ্র সেখান থেকে বেরিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। লোকটা খানিকক্ষণ দাঁড়িয়ে শচীন্দ্রকে দেখতে লাগলো। তারপর দেবেন্দ্র বিজয়কে নিয়ে জুমেলিয়া যেদিকে গিয়েছিল সেই দিকে হাঁটা লাগালো। শচীন্দ্র খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। খানিক বাদেই ফিরে এসে গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেলেন। এদিকে দেবেন্দ্র বিজয় জুমেলিয়াকে অনুসরণ করে অন্ধকার নির্জন ভাঙা বাড়িটার সামনে এসে দাঁড়ালেন। জুমেলিয়া বলল, এই বাড়ির ভেতরেই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এখানেই রেবতী আছে। চলো। এখনই নয়, রেবতীর কাছে যাওয়ার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এসো। দেবেন্দ্র বিজয় বাড়ির ভেতরে ঢুকলেন। চারপাশটা গাঢ় অন্ধকারে ছেয়ে আছে। সঙ্গে সঙ্গেই তার গুপ্ত লণ্ঠনটা বার করে ফেললেন। চতুর্দিক আলোকিত হয়ে উঠল। এই আকস্মিক আলোর অভিঘাতে জুমেলিয়া চমকে উঠল, কিন্তু কিছু বলল না। এরপর দুজনেই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সেখানে দেবেন্দ্র বিজয়কে নিয়ে জুমেলিয়া একটা ঘরে ঢুকল। তারপর ঘরের কোণায় একটা মোমবাতি জ্বালিয়ে রেখে বলল, তুমি কি জানো কেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি? না। তুমি জানো আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে হত্যা করব। জানি। শুধু তোমাকে নয়, তোমার সংসর্গে যারা আছে তাদেরও। তাও জানি। এখনই আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পারি। পারলে করো। না, সেই ইচ্ছে এখনই আমার নেই। আমি একটা সন্ধি চুক্তি করতে চাই। বটে। তুমি চাইলে আমার প্রতিহিংসা থেকে মুক্ত হতে পারো। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। দেবেন্দ্র, আমার বয়স এখন 36। এর মধ্যে আমাকে অনেকেই ভালোবেসেছে, কিন্তু তাদের মধ্যে আমি এমন কারোকেই পাইনি যাকে আমি তার ভালোবাসার প্রতিদানেও কিছুটা ভালোবাসতে পারি। কিন্তু তুমি দেবেন্দ্র, তোমাকে দেখার পর থেকেই মনে হয়েছে আমিও ভালোবাসতে জানি। কিন্তু আমি এও জানি তুমি আমাকে ঘৃণা করো। তা তো করি, কিন্তু তুমি অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাইছো কেন? তাহলে সরাসরি প্রসঙ্গেই আসি। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো? অবান্তর প্রশ্ন। তুমি তোমার স্ত্রীর জীবন রক্ষা করতে চাও? যে কোনো মূল্যে। বেশ, তবে আমি খুব সামান্য মূল্যই চাইব। তুমি তোমার স্ত্রীর ভালোবাসা ত্যাগ করতে পারবে? তোমার কথার অর্থ পরিষ্কার হলো না। চিরকালের জন্য নয়, কেবলমাত্র 1 বছরের জন্য তুমি তোমার স্ত্রীকে পরিত্যাগ করে আমার কাছে থাকবে। 1 বছর পর আমি তোমাকে মুক্তি দেব। তখন তোমার স্ত্রীর কাছে ফিরে যেতে আর কোনো বাধা থাকবে না। কিন্তু এই 1টা বছর তুমি শুধু আমার হয়ে থাকবে। এই আমার প্রস্তাব। রাজি আছো? জুমেলিয়ার এই অভিনব প্রস্তাব শুনে দেবেন্দ্র বিজয় বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন। জুমেলিয়া বলল, ভালো করে ভেবে দেখো দেবেন্দ্র, তোমার স্ত্রীকে 1 বছরের জন্য ত্যাগ করতে চাও নাকি চিরদিনের জন্য হারাতে চাও? দেবেন্দ্র বিজয় অত্যন্ত স্থির গম্ভীর কণ্ঠে বললেন, রেবতী যেখানে আছে আমাকে সেখানে নিয়ে চলো। জুমেলিয়া দেবেন্দ্র বিজয়কে নিয়ে পাশের একটি ঘরে ঢুকলেন। সেখানে একটা ছেঁড়া গালিচার ওপর মৃতপ্রায় রেবতী পড়ে আছে। দেবেন্দ্র বিজয়ের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভিতরে ভিতরে তিনি প্রায় অর্ধোন্মত্ত হয়ে উঠলেন
এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। কিন্তু বাইরে এসবের কিছুই প্রকাশ পেল না। তীক্ষ্ণ দৃষ্টিতে জুমেলিয়ার মুখের দিকে তাকিয়ে বললেন, জুমেলিয়া, আমি তোমার প্রস্তাবে রাজি নই। তবে জেনে রাখো, রেবতী নিশ্চিত মরবে। সে একা নয়, সঙ্গে তুমিও মরবে। ভয় দেখাচ্ছ? আমি ভয় করতে শিখিনি। আজ শিখবে। ভুল করছো দেবেন্দ্র। তোমার কানের ওই দুল দুটোর গরম দেখে বুঝতে পারছি ওর মধ্যে তুমি কৌশলে বিষ লুকিয়ে রেখেছ। ও দুটোকে এখনই দূর করা উচিত। কথা শেষ করার সঙ্গে সঙ্গেই দেবেন্দ্র বিজয় তার পিস্তলের দুটি গুলিতে জুমেলিয়ার কানের দুলজোড়া কানের লতি থেকে বিচ্ছিন্ন করে দিলেন। জুমেলিয়া সভয়ে পিছিয়ে গিয়ে দরজার দিকে পিছন করে দাঁড়িয়ে পড়ল, তার দু চোখে ঘোর বিস্ময়। এদিকে শচীন্দ্র পরপর দুবার গুলির আওয়াজ শুনেই মামাবাবুর সংকেত বুঝে নিলেন। কয়েক মুহূর্ত পরেই দরজার কাছে জুমেলিয়ার ঠিক পিছনেই বিড়ালের মতো নিঃশব্দে শচীন্দ্রের আবির্ভাব ঘটল। দেবেন্দ্র বিজয় বললেন, তুমি মৃত্যুর পরেও আমাকে অনুসরণ করবে বলেছিলে, তাই না? আর আমি যদি আগে মরতাম তাহলে আমিও তোমার পিছু নিতাম। ভূতের মতো অলক্ষ্যে তোমার পিছনে এসে দাঁড়াতাম। তুমি কিছুই টের পেতে না। তোমার হাত দুটো পিছ মোড়া করে ধরতাম। তোমার আর নড়বার শক্তি থাকতো না। বুঝতে পেরেছ? শচীন্দ্র বুঝে নিলেন কথাগুলো ইঙ্গিতে তাকেই বলা হলো। জুমেলিয়া সেটা বুঝতে না পেরে বলল, না, বুঝতে পারিনি। এবার বোঝো। চোখের নিমেষে শচীন্দ্র এগিয়ে এসে পিছন থেকে জুমেলিয়ার হাত দুটো পিছমোড়া করে ধরে ফেলল। জুমেলিয়া সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু শচীন্দ্রের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারল না। দেবেন্দ্র বিজয় বললেন, এবার হাতে হাত করি আর পায়ে বেড়িগুলো পরিয়ে দাও। শচীন্দ্র আদেশ পালন করলেন। হাতে পায়ে বেড়ি পরানো অবস্থায় জুমেলিয়াকে একখানা চেয়ারের ওপর বসিয়ে চেয়ারের সঙ্গেই শক্ত করে বেঁধে ফেলা হলো। জুমেলিয়া শচীন্দ্রকে দেখে বিস্ফারিত চোখে বলল, তুমি এখানে আসতে পারলে কি করে? যাকে তুমি পাহারা দিতে বাগানে রেখেছিলে, তাকে যদি গাছের সঙ্গে বেঁধে ফেলতে না পারতাম তাহলে তুমি আমার আসার খবরটা এতক্ষণে পেয়ে যেতে। এখন আমাদের হাতে তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। তাহলে দেবেন্দ্র, তুমি আমার সাথে সন্ধি করলে না? কোনো প্রশ্নই ওঠে না। তুমি রেবতীকে বাঁচাতে চাও না? নিশ্চয়ই চাই। কিভাবে বাঁচাবে? কে বাঁচাবে? তুমিই বাঁচাবে। সে ওষুধ কোথায় রেখেছো বলো। বলতে পারি, যদি তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে এখান থেকে পালাবার জন্য 48 ঘন্টা মাত্র সময় দাও। সে আশা বৃথা। ওষুধ কোথায় আছে বলো। বলবো না। আমাকে মারবে? মারো। দেবেন্দ্র এক মুহূর্ত থমকালেন, তারপর অত্যন্ত কঠিন গলায় বললেন, তোমাকে সহজে প্রাণে মারব না। হাত পা ভেঙে একটা চোখ উপড়ে নিয়ে রাস্তায় ছেড়ে দেব। ভিক্ষা করে খাবে, দগ্ধে দগ্ধে মরবে। রেবতীর কিছু একটা হয়ে গেলে তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। ওষুধ কোথায় রেখেছো বলো। বলবো না। সচি, তোমার ছুরিটা বার করে এই ডাইনির ডান চোখটা এক্ষুনি উপড়ে ফেলো। শচীন্দ্র ছুরির ফলাটা বার করে জুমেলিয়ার কপালটা এক হাতে শক্ত করে চেপে ধরল। জুমেলিয়া চিৎকার করে আঁতকে উঠল। দাঁড়াও, দাঁড়াও, বলছি। ছেড়ে দাও সচি। আমি তোমার রেবতীকে বাঁচিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও দেবেন্দ্র। হে আমার শর্ত নয়, হে আমার অনুরোধ। দেবেন্দ্র বিজয় কয়েক মুহূর্ত চিন্তা করে নিয়ে বললেন, বেশ, তবে তোমার মুক্তি নির্ভর করছে রেবতীর ওপর। সুস্থ হয়ে উঠে সে যদি সব শুনে তোমায় ছেড়ে দিতে বলে, তবেই তুমি মুক্তি পাবে। কথার নড়চড় হবে না তো? আমরা যে ঘরে আগে ঢুকেছিলাম সেই ঘরে একটা ছোট কাঠের বাক্স আছে, খুব সাবধানে সেটা নিয়ে এসো। দেবেন্দ্র তখনই গিয়ে বাক্সটা নিয়ে এলেন। জুমেলিয়া বলল, সাবধানে সাবধানে বাক্সের ডালা খুলো। 17 নম্বর শিশিটা বার করে আনো। তার থেকে 5 ফোঁটা রেবতীর মুখে ঢেলে দাও। ফল না হলে তার ফল কিন্তু ভালো হবে না। ফল হবে। দেবেন্দ্র বিজয় ধীরে ধীরে রেবতীর অবসন্ন তুষার শীতল মাথা কোলের উপর তুলে নিয়ে গুনে গুনে 5 ফোঁটা ওষুধ শিশির থেকে রেবতীর ঠোঁটের ফাঁকে ফেলে দিলেন।
একটা একটা করে মুহূর্ত কাটতে লাগলো। নিস্তব্ধ ঘরের ভেতর অধীর নীরব প্রতীক্ষা। ঠিক আধ ঘন্টা পর রেবতী চোখ মেলে তাকালেন। মুখের কাছে ঝুঁকে আছেন দেবেন্দ্র। সীমাহীন বিস্ময়ে রেবতী দেবেন্দ্র বিজয়কে দেখতে লাগলেন। দেবেন্দ্র বিজয় বললেন, ঠিক আছে রেবতী? হ্যাঁ, আমি এখানে কেন? উঠে বসতে পারবে? রেবতী উঠে বসলেন। দেবেন্দ্র বিজয় জিজ্ঞাসা করলেন, হাঁটতে পারবে? হ্যাঁ, আমার তো কিছু হয়নি, শুধু মাথাটা একটু ভার হয়ে আছে। কিন্তু হঠাৎ চেয়ারে বাঁধা জুমেলিয়ার দিকে চোখ পড়ল তার। মনে পড়েছে, ও তোমাকে বিষ খাইয়েছিল না? না মামিমা, মামা বাবুকে নয়, ও তোমাকেই বিষ খাইয়েছিল, তাই মামা বাবু ওকে বন্দি করেছে। সচি, তুমিও এখানে? এরপর শচীন্দ্র সংক্ষেপে সমস্ত ঘটনা রেবতীকে শোনালেন। দেবেন্দ্র বিজয় বললেন, আমি কথা দিয়েছি, তুমি বললে আমি ওকে মুক্তি দেব। তুমি সুস্থ হয়ে উঠেছো দেখে আমি ভাবছি আমার কথাটা আমি রাখব। এখন তুমি বলো আমি কি করব। ও তোমাকে বন্দি করেছিল, এখন তোমার ওপরেই নির্ভর করছে ওর মুক্তি। তুমি যা বলবে তাই হবে। তার আগে আমার একটা অনুরোধ আছে। জুমেলিয়ার কথা শুনে দেবেন্দ্র বিজয় তার দিকে তাকালেন। সে বলল, রেবতীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওকে আমারও কিছু বলার আছে, কিন্তু তোমাদের সামনে আমি সব কথা খুলে বলতে পারবো না। তোমরা কি আমাকে ওর সঙ্গে একা কথা বলার সুযোগ দেবে? ভয় নেই, এই অবস্থায় আমার তো আর নড়বার ক্ষমতা নেই। দেবেন্দ্র বিজয় কয়েক মুহূর্ত ভাবলেন। তারপর শচীন্দ্রকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। ঘরের দরজা বাইরে থেকে টেনে দিয়ে শিকল আটকে দিলেন। দরজার ঠিক বাইরেই ওরা দুজন দাঁড়িয়ে রইলেন। প্রায় মিনিট 15 পর দেবেন্দ্র বিজয় গলা তুলে বললেন, কি হলো, হয়েছে তোমাদের? আর 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে যা ঠিক করার করে নাও। ভেতর থেকে কোনো উত্তর এলো না। নিস্তব্ধ অন্ধকারে পুরো বাড়িখানা বোবা হয়ে নিজের অস্তিত্বকেই যেন লুকিয়ে ফেলেছে। 5 মিনিটের জায়গায় আরও 10 মিনিট কেটে গেল। দেবেন্দ্র বিজয় আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। শিকল খুলে ঘরের ভেতর ঢুকে পড়লেন। তার পিছন পিছন শচীন্দ্র, এবং ঘরে ঢুকে দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ঘর ফাঁকা। রেবতী কিংবা জুমেলিয়া দুজনের কেউই ঘরে নেই। শচীন্দ্র এবং দেবেন্দ্র বিজয় দুজনেই নিশ্চল হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। খানিকক্ষণ পর বিস্ময়ের ঘোর কাটিয়ে দেবেন্দ্র বিজয় তার গুপ্ত লণ্ঠনখানা জ্বালালেন। উজ্জ্বল আলোয় দেখলেন হাতকড়ি, পায়ের বেড়ি সব নিচে পড়ে আছে। চেয়ারের ওপর এক টুকরো কাগজ, তাতে লেখা, তুমি দেবেন্দ্র বিজয় হতে পারো, কিন্তু আমি ও জুমেলিয়া। দেবেন্দ্র বিজয় যদি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করতেন তাহলে বোধহয় এতটা বিস্মিত হতেন না। দরজার সামনেই তারা দুজন দাঁড়িয়েছিলেন। একটা বন্ধ ঘরের ভেতর থেকে দুটো মানুষ কর্পূরের মতো উবে যেতে পারে না। হঠাৎ ঘরের বন্ধ জানলাটার দিকে তাকিয়ে দেবেন্দ্র বিজয়ের মনে একটা সন্দেহ জাগল। এগিয়ে গিয়ে জানলার পাল্লা দুটো খুলে ফেললেন। দেখা গেল সেটা আসলে জানলা নয়, একটা দরজা। তার পিছনেই গুপ্ত সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। শচীন্দ্র সেই গুপ্ত সিঁড়ির দিকে এক পা সবে বাড়িয়েছেন, ঠিক তখনই রাতের নীরবতা চুরমার করে একটা গুলির শব্দ পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। চোখের পলক ফেলার আগেই দেবেন্দ্র বিজয় সেই শব্দের উৎস আন্দাজ করে পিস্তল চালালেন। একটা গোঙানির শব্দ এলো, সেই সঙ্গে সিঁড়ি দিয়ে যেন ভারী কিছু গড়িয়ে পড়তে লাগলো। দেবেন্দ্র বিজয় দ্রুত সেই দিকে পা বাড়িয়েও থমকে একবার শচীন্দ্রর দিকে তাকালেন। শচীন্দ্র বলল, কিছু হয়নি, যেমন হাতাটা ফুটো হয়েছে শুধু। এরপর দুজনেই দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। কিছুটা গিয়েই দেখলেন একটা লোক পায়ের গোড়ালি চেপে ধরে বসে আছে। তার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। আরও 2-3টে ধাপ নিচে তার পিস্তলটা পড়ে আছে, হাত থেকে ছিটকে গিয়েছিল। অন্ধকারে দেখতে পায়নি বোধহয়। শচীন্দ্র দৌড়ে গিয়ে সেটা তুলে নিয়ে বললেন, তোমাকেই তো আমি বেঁধে রেখে এসেছিলাম, খুলে দিল কে? আর একজন ছিল, সে কোথায়? চলে গেছে। কোথায় চলে গেছে বল?
বল তাড়াতাড়ি বল, দেরি করলে মরবি, বল। বাইরে গাড়ি দাঁড় করানো ছিল, জুমেলিয়াকে নিয়ে চলে গেছে। জমিলিয়ার সঙ্গে ঘরে আরেকজন যে ছিল, সে কোথায়? তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে গেছে। কতক্ষণ আগে? বেশিক্ষণ হয়নি। কোথায় গেছে? লোকটা এ কথার উত্তর না দিয়ে চুপ করে রইল। শচীন্দ্র হাতের পিস্তলটা তার কপালে ঠেকিয়ে বলল, তোর মরণ দেখছি আমারই হাতে। কোথায় গেছে আমি জানি না, আমাকে সে কথা তো কিছু বলেনি। এবার দেবেন্দ্র বিজয় লোকটার মুখের কাছে ঝুঁকে পড়ে বললেন, তুই খুব ভালো করেই জানিস জুমেলিয়া কোথায় আছে। শচীন্দ্রকে খুন করে তোর সেখানেই যাওয়ার কথা আমি জানি। সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বল। তোকে একেবারে মারবো না, তোর শরীরের অঙ্গগুলো একটা একটা করে থেতলে দেব। কথা শেষ করার সঙ্গে সঙ্গেই দেবেন্দ্র বিজয় লোকটার বাঁ পায়ের হাঁটু ঘেঁষে একটা গুলি চালালেন। লোকটা সভয়ে আঁতকে উঠে বলল, বলছি বলছি মারবেন না আমায়, বলছি। বল। দমদমায়। পুরো ঠিকানা বল। বেলগাছিয়া ছাড়িয়ে 2-4খানা বাগানের পরেই একটা গেটওয়ালা বাগান আছে, সেই বাগান বাড়িতে। হরেগ্রামের বাগান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলেছিল। মিথ্যে বললে কিন্তু যা যা বলেছিলাম ফিরে এসে ঠিক তাই তাই করব। মিথ্যে বলিনি বাবু। জুমেলিয়ার সঙ্গে কতদিন আছিস? সপ্তাহখানেক। আমি আর আমার বন্ধু গিরিধারী। ওই বাগানে আর কে আছে? শুধু দারোয়ান আছে। তার নাম? আগে পাহাড় সিং। শচীন্দ্র, তুমি একে থানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, আমি চললাম। কথাটা বলেই দেবেন্দ্র বিজয় আর এক মুহূর্তও দাঁড়ালেন না, ঊর্ধ্বশ্বাসে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই যোগুবাবুর বাজারের কাছে এসে পড়লেন। সেখানে তখনও 2-1খানা ভাড়ার গাড়ি দাঁড়িয়েছিল। তারই একটার কোচ বক্সে লাফিয়ে উঠে পড়লেন। গাড়োয়ান কিছু বুঝে ওঠার আগেই ঘোড়ার লাগাম আর চাবুক নিজের হাতে তুলে নিয়ে জোরসে গাড়ি হাঁকিয়ে দিলেন। গাড়োয়ান দেবেন্দ্র বিজয়কে পাগল ভেবে ভয়ে জড়সড় হয়ে গেল। দেবেন্দ্র বিজয় বললেন, গাড়ি দমদমার দিকে যাবে, বিশেষ দরকার আছে, চুপচাপ বসে থাকো, 10 টাকা ভাড়া পাবে। 10 টাকা শুনে গাড়োয়ানের চোখ বড় বড় হয়ে গেল। কোনো কথা না বলে নিজেকে অদৃষ্টের হাতে সঁপে দিয়ে চুপচাপ বসে রইল। গাড়ি উল্কার বেগে ছুটতে লাগলো। ক্রমে শ্যামবাজার পেরিয়ে দমদমায় এসে পড়ল। কিন্তু এই গতিবেগের ধকল গাড়িটা সহ্য করতে পারল না। হরেগ্রামের বাগানের খানিকটা আগেই তার একটা চাকা গেল খুলে। দেবেন্দ্র বিজয় লাফিয়ে গাড়ি থেকে নেমে গাড়োয়ানের হাতে 10টা টাকা গুঁজে দিয়েই তীর বেগে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে বাগানের সামনে এসে দাঁড়ালেন। আশেপাশে কোনো গাড়ি ঘোড়া বা মানুষজন চোখে পড়ল না। বাগানের ভেতর ঢুকে পড়লেন। পশ্চিম দিকে বেশ কিছুটা হেঁটে গিয়ে দেখলেন একটা 2তলা পাকা বাড়ি। সিঁড়ি বেয়ে বারান্দার ওপরে উঠে পড়লেন। বৈঠকখানার ঘরখানা খোলা। দরজার সামনেই একজন দারোয়ান বসে হুঁকো টানছে। দেবেন্দ্র বিজয় বুঝলেন জুমেলিয়া আগে থেকেই সব ঠিক করে রেখেছিল, বিপদ বুঝলে এখানে চলে আসবে। কিন্তু এখনও তারা এসে পৌঁছয়নি। দেবেন্দ্র বিজয় পা টিপে টিপে দারোয়ানের পিছনে গিয়ে দাঁড়ালেন। সবে সে লম্বা করে হুঁকোয় একটা টান দিয়েছে, ঠিক সেই সময় অতর্কিতে দেবেন্দ্র বিজয় তার গলা টিপে ধরলেন। বেচারি ধোঁয়া ছাড়ারও অবকাশ না পেয়ে অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়ল। দেবেন্দ্র বিজয় তারই পরনের কাপড় দিয়ে তার হাত পা মুখ বেঁধে ঘরের বাইরে পিছন দিকে ফেলে রেখে এলেন। ঠিক তখনই গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়াল। দেবেন্দ্র বিজয় বৈঠকখানার ঘরের ভেতর ঢুকে পড়লেন। জুমেলিয়ার গলা শোনা গেল, পাহাড় সিং, পাহাড় সিং। কিন্তু কোথায় পাহাড় সিং? খানিক বাদে শেষ রাতের ক্ষীণ চন্দ্রালোকে ঘরের ভেতর থেকে দেবেন্দ্র বিজয় দেখলেন গাড়ি থেকে একটা দশাশই লোক নেমে বৈঠকখানার ঘরের দিকে এগিয়ে আসছে। তার কাঁধে অচেতন রেবতী। দৃশ্যটা দেখেই পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠল দেবেন্দ্র বিজয়ের। লোকটা কাছাকাছি আসতেই তিনি দরজার আড়ালে সরে দাঁড়ালেন। ঘরে একটা চৌকি ছিল, তার উপর একটা ময়লা চাদর পাতা।
লোকটা ঘরে ঢুকে সেই চৌকির ওপর রেবতীকে শুইয়ে দিল। সঙ্গে সঙ্গে দেবেন্দ্র পিছন থেকে বাঘের মতো তার উপর লাফিয়ে পড়ে দু হাতে গলা টিপে ধরল। লোকটা মুখ দিয়ে কোনো আওয়াজ বার করারও সুযোগ পেল না। ধীরে ধীরে অবশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দেবেন্দ্র বিজয় একেও একই রকমভাবে বেঁধে চৌকির নিচে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ সব নিস্তব্ধ। আবার জুমেলিয়ার গলা পাওয়া গেল। গিরিধারী, কি হলো কি? এত দেরি হচ্ছে কেন? বাক্সটা নামাবে তো? মিনিট দুয়েক পর জুমেলিয়া নিজেই নেমে পড়ল গাড়ি থেকে। গজগজ করতে করতে বাগানে ঢুকে এগিয়ে আসতে লাগলো। হতচ্ছাড়া পাহাড় সিংটা নিঘাত তাপিমে বুঁদ হয়ে আছে। গিরিধারীটা এবার সাড়া দেয় না কেন? গিরিধারী, এই গিরিধারী! গজরাতে গজরাতে জুমেলিয়া বৈঠকখানার ঘরে ঢুকে পড়ল। চৌকির কাছে গিয়ে বলল, এখনই এর জ্ঞান ফিরে আসবে। আশ্চর্য, গিরিধারীটা গেল কোথায়? জমের বাড়ি। দেবেন্দ্র বিজয়ের জলদগম্ভীর কণ্ঠস্বর শুনে জুমেলিয়া অসম্ভব চমকে গেল। কে? তোমার জম। দেবেন্দ্র বিজয় তার গুপ্ত লণ্ঠনটা হঠাৎ জ্বালিয়ে জুমেলিয়ার চোখের ওপর আলো ফেললেন। দু হাতে চোখ ঢেকে দিয়ে সে বলল, দেবেন্দ্র বিজয়? হ্যাঁ, তুমি জুমেলিয়া হলে আমি দেবেন্দ্র বিজয়। লণ্ঠনের তীব্র আলোয় দেবেন্দ্র বিজয়ের হাতের পিস্তলটা যেন ঝিলিক দিয়ে উঠল। জুমেলিয়া মুহূর্তকালের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে মারবার ক্ষমতা তোমার নেই, আমি জানি। শুধু শুধু ভয় দেখাচ্ছ। রেবতীর এখনই জ্ঞান ফিরে আসবে আমি জানি। তোমাকে মারলে এখন আর আমার কিছুই যাবে আসবে না। কিন্তু তোমার মতো একজন ঘৃণ্য জীবকে মেরে আমি নিজের হাত ময়লা করতে চাই না। তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝোলাবো। ফাঁসি? আমাকে? জুমেলিয়া বিকট শব্দ করে হাসতে লাগলো। হাসির দমকে তার শরীরটা দুলতে লাগলো। তারপর সহসা কোনো গোপন জায়গা থেকে একটা ছোট্ট শিশি বার করে মুখে ঢেলে দিল। দেবেন্দ্র বিজয় আটকাবার সময়ও পেলেন না। শোনো দেবেন, তুমি আমার শর্ত মানলে না, আমার সঙ্গে সন্ধি করলে না, তোমার হাতে মরতেও দেবে না। তাই তাই আমিও ধরা দেব না। এবার যে বিষ খেয়েছি তার কোনো কাটান ওষুধ নেই। কবর থেকে আর উঠে আসবো না, তোমার মুক্তি দেবেন। কথা বলতে বলতেই দেবেন্দ্র বিজয়ের পায়ের কাছে জুমেলিয়ার শরীরটা লুটিয়ে পড়ল। তার মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করল। দেবেন্দ্র বিজয় নির্বাক হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। জুমেলিয়া তার চিরশত্রু, তবুও তার বিস্ফারিত দুই চোখে দুফোঁটা জল টলটল করে উঠল। আর এখানেই জুমেলিয়ার কাছে দেবেন্দ্র বিজয় পরাজিত হলেন। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম পাঁচকড়িদের গল্প মায়াবিনী। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, জুমেলিয়া রূপা, রেবতী শিলা, থিরোজাবাই এবং পাহারাওয়ালার বউ সঙ্গীতা, রামকৃষ্ণবাবু শৈবাল, শচীন্দ্র অপু, শ্রীশচন্দ্র এবং পাহারাওয়ালা ভোগলু, জুমেলিয়ার চর এবং গল্প পাঠে ছিল অনুপ। দেবেন্দ্র বিজয়ের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।